সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 3 অ্যাটম অর্থাৎ যেটার বাংলা অর্থ শরৎকাল জন ক্লেয়ার এর লেখা এই সম্পূর্ণ কবিতাটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে এক্সারসাইজ বা যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো আমরা দেখে নিই ক্লাস 9 এর ইংলিশ লেসন 3 অ্যাটম জন ক্লেয়ার এর লেখা এই সম্পূর্ণ কবিতাটি পড়ব এবং এখানে যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো জেনে নিই। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ কবি এবং কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, সেটা আমরা পড়বো। তারপর কবিতাটি পড়ে নিয়ে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। আর যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তর অর্থাৎ এর যে বাংলা অর্থ এবং প্রশ্ন উত্তর তার পিডিএফগুলো তোমরা নিতে পারো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ পোয়েট মানে কি কবি, টেক্সট বলতে আমরা যে কবিতাটি পড়বো সেটাকে বোঝাচ্ছে। তো কবি এবং কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, সেটা আমরা একবার পড়বো, তারপর কবিতাটি পড়ে নিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। দেখো প্রথম কি দেওয়া আছে, জন ক্লেয়ার 1793-1864 was an English poet famous for his country celebratory representations of the English countryside and its lamentation of its disruption। অর্থাৎ জন ক্লেয়ারের জন্ম হচ্ছে 1993 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1864 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান অর্থাৎ ওয়াজ মানে কি ছিলেন, আর অ্যান মানে একজন। তো ইনি ছিলেন একজন ইংলিশ পোয়েট, পোয়েট মানে কবি, একজন ইংরেজি কবি ছিলেন। ফেমাস ফর এবং তিনি বিখ্যাত ছিলেন কিসের জন্য, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ফর সেলিব্রেটারি রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে কি কোনো কিছুর বর্ণনা, ঠিক আছে, বর্ণনা করা, অর্থাৎ নিপুণভাবে তিনি বর্ণনা করেছিলেন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড মানে হচ্ছে কি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেটাকে বোঝাচ্ছে, অর্থাৎ গ্রামের দৃশ্য, ইংল্যান্ডের যে গ্রামীণ যে দৃশ্য সেটা তিনি সুনিপুণভাবে প্রেজেন্টেশন করেছিলেন বা বর্ণনা করেছিলেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, ল্যামেন্টেশন মানে হচ্ছে কি অনুতাপ বা বিলাপ, ঠিক আছে, অফ ইটস মানে এটার, ডিসরাপশন মানে হচ্ছে ধ্বংস, এবং এটার যে ধ্বংসের জন্য তার যে ল্যামেন্টেশন বা অনুতাপ বা বিলাপ হয়েছিল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এবং ইংল্যান্ডের যে গ্রামাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এগুলো তিনি সুনিপুণভাবে বর্ণনা করেছিলেন, তার জন্য তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। বাংলা অর্থগুলো দেখো এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপর সাম অফ হিজ নোটেবল কালেকশানস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিস্ট্রেল অ্যান্ড দ্য আদার পোয়েমস এটসেট্রা। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে, সাম মানে কি কিছু, কিছু, অফ হিজ নোটেবল মানে হচ্ছে বিখ্যাত, তার কিছু বিখ্যাত, কালেকশন অফ পোয়েট্রি মানে হচ্ছে তার কাব্য, এখানে কালেকশন বলতে সম্ভার, ঠিক আছে, তার কিছু কাব্য সম্ভার, যে বিখ্যাত কাব্য সম্ভার সেগুলোর মধ্যে এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি এইগুলো, ঠিক আছে। নেক্সট দেখো কি দেওয়া আছে, দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মিলো বিউটি অফ অ্যাটম ইন দ্য কান্ট্রি সাইড। অর্থাৎ দ্য ফলোয়িং পোয়েম মানে কি কবিতা, আমরা যে কবিতাটা এখন পড়বো এই কবিতাটি প্রেজেন্টস মানে বর্ণনা করে আ পেন পিকচার একটা লেখচিত্র বা একটা কলম চিত্র, অফ দ্য মিলো বিউটি মানে সৌন্দর্য, মিলো বিউটি মানে একটা স্নিগ্ধ একটা সৌন্দর্য, অফ অ্যাটম মানে হচ্ছে শরৎকালের, ইন দ্য কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চলের শরৎকালের একটা স্নিগ্ধ সৌন্দর্য লেখচিত্র এই কবিতাটি আমাদের কাছে বর্ণনা করে। As the season comes just before winter, it is characterized by falling leaves, bare branches and strong winds। অর্থাৎ অ্যাজ মানে কি যেহেতু দি সিজন মানে এই ঋতুটি, সিজন মানে কি ঋতু, এই ঋতুটি কামস মানে আসে, জাস্ট বিফোর উইন্টার মানে শীতকালের ঠিক আগেই যেহেতু বসন্তকাল আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড এবং এটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কীরকম, বাই ফলিং লিভস এই সময় কী হয়, পাতা ঝরে পড়ে, বেয়ার ব্রাঞ্চেস গাছের ডালপালাগুলো নগ্ন হয়ে পড়ে অর্থাৎ উন্মুক্ত হয়ে পড়ে, সমস্ত পাতা ঝরে গিয়ে, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং এই সময় ঝোড়ো হাওয়া বইতে থাকে। এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো বা যে ব্যাপারগুলো সেগুলো কি শরৎকালে হয়ে থাকে এবং সেগুলো এখানে কবি আমাদের এই কবিতা তার মধ্যে কিন্তু তুলে ধরেছেন। তো নেক্সট দেখো আমরা যেটা মূল কবিতা সেটা এখন পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব। দেখো এখানে কি বলা হচ্ছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট স্ট্যাক্স দ্য কেসমেন্ট অল ডে। অর্থাৎ আই লাভ মানে আমি ভালোবাসি, কবি বলছেন এখানে আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত, গাস্ট বলতে এখানে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়াকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমি অনিয়মিত দমকা হাওয়াকে ভালোবাসি, দ্যাট স্যাক্স যেটা দুলিয়ে দিয়ে যায় বা নাড়ায়, স্যাক্স মানে কি নাড়ানো বা দোলানো, দ্য কেসমেন্ট বলতে এখানে গাঢ়ধীন জানালা বা কাঁচের পাল্লাযুক্ত যে জানালা সেগুলোকে বোঝানো হচ্ছে, অল
দিয়ে মানে সারাদিন ধরে, ঠিক আছে। অর্থাৎ আমি ভালোবাসি অনিয়মিত দমকা হাওয়া যেটা সারাদিন ধরে গারদহীন জানালাগুলোকে নাড়িয়ে দেয় বা দোলায়, ঠিক আছে। এটা তিনি কবি বলছেন, অর্থাৎ এই বর্ণনাগুলো তিনি দিচ্ছেন। নেক্সট লাইনে দেখো, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। তো অ্যান্ড মানে কি এবং, ফ্রম মানে থেকে, ফ্রম দ্য মসি এলম ট্রি, মসি বলতে এখানে শ্যাওলাযুক্ত, ঠিক আছে, শ্যাওলা ধরা এলম গাছ এক ধরনের গাছ। তো শ্যাওলা ধরা এলম গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিভস, ফেডেড লিভ মানে বিবর্ণ যে জীর্ণ যে পাতা, লিভস মানে কি পাতা, সেই পাতাগুলো কি হচ্ছে এই এলম শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে টেক্স মানে কি ঝরে পড়ছে বা ঝরে উড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। গাছ থেকে পড়ছে, পড়ে সেগুলো উড়ে দূরে সরে যাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো কবি লক্ষ্য করছেন এবং তিনি বলছেন এগুলো আমি ভালোবাসি বা এগুলো আমার ভালো লাগে। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। অর্থাৎ টুইলিং মানে কি, টুইলিং মানে হচ্ছে পাক খাওয়া, ঠিক আছে, ঘুরপাক খাওয়া আর কি, ঠিক আছে, ঘুরপাক খেতে খেতে পাক খাওয়া এরকম। তো টুইলিং দেম, দেম বলতে এখানে পাতাগুলো, ঠিক আছে, পাতাগুলো ঘুরপাক খেতে খেতে যে ওপর থেকে নামছে সেগুলোকে বলা হচ্ছে বাই দ্য উইন্ডো পেন, মানে জানালার যে পাল্লা তার ঠিক পাশে, উইথ থাউজেন্ড আদার্স মানে অন্যান্য আরও হাজার হাজার যে পাতা সেগুলো কিন্তু তাদের সঙ্গে এই এলম গাছের যে পাতা সেগুলো ঘুরপাক খেতে খেতে জানালার পাশ দিয়ে নিচে নামছে আর কি। ডাউন দ্য লেন, লেন মানে হচ্ছে সরু গলি, ঠিক আছে, সরু গলির নিচে এগুলো ঘুরপাক খেতে খেতে উড়ে যাচ্ছে বা নিচে সেগুলো পড়ছে, ঠিক আছে, হাজার হাজার আরও যে পাতা তাদের সাথে। I love to see the sagging twig dance till the start of Eve. তো আই লাভ টু সি মানে আমি দেখতে, সি মানে কি দেখা, আমি দেখতে ভালোবাসি দ্য স্যাকিং টুইগ, টুইগ মানে হচ্ছে গাছের ছোটো ডাল, স্যাকিং মানে হচ্ছে কম্পমান, ঠিক আছে, কম্পমান গাছের ছোটো ডাল, এটা দেখতে ভালোবাসি। ডান্স টিল দ্য শার্ট এভ, এভ বলতে এখানে ইভিনিং বা সন্ধ্যাবেলা, শার্ট মানে হচ্ছে বন্ধ, অর্থাৎ সন্ধ্যা বন্ধ পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত আর কি, ঠিক আছে, সন্ধ্যার শেষ পর্যন্ত এই যে গাছের ছোট ডালে, কম্পমান গাছের ছোটো ডালের যে নৃত্য, ডান্স মানে কি নৃত্য, এটা দেখতে আমি ভালোবাসি, ঠিক আছে, সন্ধ্যা হওয়া পর্যন্ত। নেক্সট লাইনে দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রেগ হুজ চার্ট উড মেক বিলিভ। তো দ্য স্প্যারো, স্প্যারো মানে কি চড়ুই পাখি, অন দ্য কটেজ রিগ মানে কুটিরের যে রিগ মানে হচ্ছে কুটিরের যে ওপরে যে চিমনি, সেই চিমনির উপরে যে চড়ুই পাখি বসে থাকে তার হুজ চার্ট, হুজ মানে কি তার, তার বলতে এই যে চড়ুই পাখির কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই চার্ট মানে হচ্ছে চড়ুই পাখির যে কিচিরমিচির আওয়াজ, সেই আওয়াজটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তার যে কিচিরমিচির আওয়াজ সেটা কী করে উড মেক বিলিভ, বিলিভ মানে বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে বলে বা আশ্বস্ত দেয়, কি বিশ্বাস করতে বলে না, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে স্প্রিং মানে বসন্তকাল, বসন্তকাল দ্রুত বেরিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, ঠিক আছে। ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই, ইন সামার্স ল্যাব, সামার মানে কি গ্রীষ্মকাল, ল্যাব মানে হচ্ছে কোল, অর্থাৎ সামারের গ্রীষ্মের কোলে উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলগুলির দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে কে, স্প্রিং, বসন্তকাল চলে যাচ্ছে, ঠিক আছে, গ্রীষ্মকাল তারপর আসছে, তারপর আসছে শরৎকাল। ওকে, তো এটাই কবি বলছেন যে গ্রীষ্মের কোলে ফুলগুলির দায়িত্ব দিয়ে স্প্রিং বা বসন্তকাল চলে যাচ্ছে, ঠিক আছে। এটাই এই যে চড়ুই পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করে লেখককে বিশ্বাস করতে বলছেন। তো এইগুলো কবি বর্ণনা করছেন প্রাকৃতিক যে দৃশ্য সেগুলো। এরপর দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস টু দ্য নেকড ট্রিজ। তো আই লাভ মানে আমি ভালোবাসি, টু সি মানে দেখতে, আই লাভ টু সি মানে আমি দেখতে ভালোবাসি, দ্য কটেজ স্মোক মানে কুটিরের যে স্মোক মানে ধোঁয়া, কুটির থেকে বা ঘর থেকে যে ধোঁয়া বেরোচ্ছে ওপরের দিকে সেটা কবি দেখতে ভালোবাসেন। গ্রামাঞ্চলে কিন্তু এগুলো হয়ে থাকে, ঠিক আছে, কুটির থেকে রান্নার যে ধোঁয়া সেটা বেরোয়। কার্ল আপওয়ার্ডস, কার্ল মানে হচ্ছে কি আঁকা বাঁকা যে বা কুঁচকানো যেটা, ঠিক আছে, সেরকম আর কি। তো আঁকা বাঁকা, আপওয়ার্ডস মানে ওপরের দিকে, টু দ্য নেকড ট্রিজ, ট্রিজ মানে গাছ, আর নেকড মানে হচ্ছে নগ্ন বা গাছের পাতা ঝরে যাওয়ার ফলে যে গাছটা যেরকম উন্মুক্ত হয়ে পড়েছে থাকে সেরকম উন্মুক্ত গাছের মধ্য দিয়ে এই যে কুটিরের যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলি এঁকে বেঁকে আপওয়ার্ডস মানে কি উপরের দিকে উঠছে এই যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো কবি দেখতে ভালোবাসেন। নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে, দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। তো দ্য পিজন মানে কি পায়রা, নেসেলড মানে হচ্ছে পায়রা তার বাসায় যে বসে আছে, ঠিক আছে, বা বিশ্রাম নিচ্ছে আর কি। রাউন্ড দ্য কোট মানে হচ্ছে বাসা, তো পায়রাগুলি তার বাসার রাউন্ড মানে কি চারিদিকে, অর্থাৎ বাসাটাকে ঘিরে বসে আছে, ওকে, বা রেস্ট নিচ্ছে সেখানে আর কি। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, তো এরকম নভেম্বর
দিনগুলিতে, অন ডাল, ডাল মানে হচ্ছে এখানে বিবর্ণ বা ওকে বিবর্ণ আর কি, ঠিক আছে, বিবর্ণ এরকম নভেম্বরের দিনগুলিতে, লাইক দিস ডেজ মানে আজকের মতো এরকম যে নভেম্বর মাসের দিনগুলিতে, ঠিক আছে, যে বিবর্ণ দিনগুলিতে পায়রাগুলো কী করছে, তাদের বাসার চারিদিকে বসে আছে, আর ঠিক আছে, বাসাটাকে ঘিরে বসে আছে। এই সমস্ত দৃশ্য কবি বর্ণনা করছেন। দ্য কক আপন দ্য ডাল হিল ক্রোয়িং, ডাং হিল, ওকে, ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। অর্থাৎ এখানে দেখো দা কী বলা হচ্ছে, দ্য কক, কক মানে মোরগ, ওকে, আপন দ্য ডাং হিল বলতে এখানে গোবরের যে স্তূপ বা গোবরের যে গাদা সেটাকে বলা হচ্ছে ডাং হিল। ক্রোয়িং মানে হচ্ছে মোরগের ডাক, ঠিক আছে। তো মোরগগুলো কী করছে, গোবরের যে স্তূপ তার উপরে বসে ডাকছে, ঠিক আছে, ক্রোয়িং মানে মোরগের ডাক, সেখানে সে ডাকছে আর কি। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, মিল সেল মানে মিল মানে কি কারখানা সাধারণত, আর মিল সেল মানে হচ্ছে বায়ুকল, ঠিক আছে। বায়ুকলগুলি কী করছে, অন দ্য হিথ মানে ঊষর মরু প্রান্তর, যেখানে বা অনুর্বর যে মরুভূমি সেখানেই কি বায়ুকলগুলো থাকে। আর গোয়িং মানে হচ্ছে চলমান বা ঘূর্ণয়মান, ঠিক আছে। তো সেই ঊষর মরু প্রান্তরে বায়ুকলগুলি যে ঘুরে চলেছে, অবিরাম ঘুরে চলেছে, এই সমস্ত দৃশ্যগুলো কবির দেখতে ভালো লাগে। নেক্সট লাইনে, দ্য ফিদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, ওকে, ফলস অন দ্য স্টাবল লি। তো এখানে দেখো দ্য ফিদার মানে হচ্ছে কি পালক, ফ্রম মানে থেকে, দ্য র্যাভেন্স বলতে এখানে দাঁড়কাক, আর ব্রেস্ট মানে হচ্ছে বুক। তো দাঁড়কাকের বুক থেকে যে পালকগুলো, ফলস মানে কি ঝরে পড়ছে আর কি, অন দ্য স্টাবল লি। স্টাবল বলতে শস্য কাটার পর যে মাটিতে যে শস্যের গোড়াটা লেগে থাকে সেটাকে বলা হচ্ছে কি স্টাবল, ঠিক আছে। আর লি মানে হচ্ছে ঘাসে ভরা যে জমি। তো শস্য কাটার পর ঘাসে ভরা যে জমি, সেই জমির ওপরে কি হচ্ছে, দাঁড়কাকের বুক থেকে যে পালক, সেই পালকগুলো ঝরে পড়ছে, ঠিক আছে। এই সমস্ত দৃশ্য কবি দেখছেন। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। তো কী বলা হচ্ছে, দ্য অ্যাকর্ন মানে হচ্ছে কি ওক গাছের যে ফল সেগুলোকে বলা হচ্ছে কি অ্যাকর্নস। নিয়ার মানে হচ্ছে কাছে, দ্য ওল্ড ক্রোজ নেস্ট মানে বৃদ্ধ কাকের বাসার কাছে এই যে ওক গাছের ফলগুলি কি হচ্ছে, ফল মানে পড়ছে, সেগুলো পড়ছে প্যাটারিং ডাউন দ্য ট্রি। প্যাটারিং মানে হচ্ছে টুপটাপ যে আওয়াজ করে এই ওক গাছের ফলগুলো, ঠিক আছে, গাছের নিচে, ডাউন দ্য ট্রি মানে গাছের নিচে ঝরে পড়ছে। The grunting pigs that wait for all crumble and hurry where they fall. দেখো গ্রান্টিং পিগস মানে কি শুকর, গ্রান্টিং মানে ঘুতঘুত শব্দ করছে এরকম যে শুকর, সেই শুকরগুলো কি করছে, দ্যাট ওয়েট ফর অল, এসব কিছুর জন্য তারা অপেক্ষা করছে। কিসের জন্য, এই যে অ্যাকাউন্টস যে ওক গাছের ফলগুলো তারা যেগুলো টুপটাপ করে পড়ছে, ঠিক আছে, এই ফলগুলোর জন্য এই যে শুকরগুলো, ঠিক আছে, ঘুতঘুত শব্দ করা এই শুকরগুলো অপেক্ষা করছে এই ফলগুলোর জন্য। ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল, অর্থাৎ হোয়ার মানে কি যেখানে এই ফলগুলো ঝরে পড়ছে, ঠিক আছে, সেখানে তারা কী করছে, স্ক্রাম্বেল মানে হুড়োহুড়ি করছে এবং তাড়াতাড়ি করছে সেই ফলগুলোকে কুড়িয়ে খাওয়ার জন্য আর কি, ঠিক আছে। ওক ফলগুলো যেখানে গাছের নিচে পড়ছে সেখানে এই শুকরগুলো একে অপরের সঙ্গে হুড়োহুড়ি করছে এবং তাড়াতাড়ি যে পারছে, মানে কেউ ভাবছে কি আগে নেবো এরকম করছে আর কি, হুড়োহুড়ি এবং তাড়াতাড়ি করছে তারা সেই ফলগুলোকে নেওয়ার জন্য বা খাওয়ার জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের কবিতা, ঠিক আছে। কবিতাতে আমরা যে প্রতিটা লাইনের বাংলার যে অর্থ সেগুলো কিন্তু আমরা পরপর জেনে নিলাম। এরপর আমরা প্রশ্নের উত্তরগুলো জানবো। তো তার আগে তোমাদের কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, তোমাদের বইতে দেখবে কবিতার শেষে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো তোমরা একবার জেনে নাও। দেখো প্রথমে যেটা দেওয়া আছে টুইলিং। তো টুইলিং মানে হচ্ছে কি স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওকে, অর্থাৎ এইভাবে ঘুরপাক খাওয়া আর কি, ঠিক আছে, বারবার ঘুরপাক খাওয়া সেটাকে বলা হচ্ছে টুইলিং। স্পিনিং মানে হচ্ছে কি লাটুর মধ্যে ঘুরপাক খাওয়া। নেক্সট হচ্ছে কোট মানে হচ্ছে কি নেস্ট বা পাখির বাসা। আর স্টাবেল মানে কি দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপ, মানে শস্যের যে কাণ্ড হয় সেই কাণ্ডের যে নিচের যে অংশ, ঠিক আছে, কেটে নেওয়ার পর যে নিচের অংশ যেটা থাকে সেটাকেই বলা হচ্ছে কি স্টাবেল। নেক্সট হচ্ছে লি মানে হচ্ছে গ্রাস কভার্ড ল্যান্ড, অর্থাৎ ঘাসে ঢাকা জমি, সেটাকে বলা হচ্ছে কি লি। পরেরটা হচ্ছে অ্যাকাউন্ট মানে হচ্ছে কি স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, অর্থাৎ ওক গাছের বাদামি বর্ণের যে ফল সেটাকেই বলা হচ্ছে অ্যাকাউন্টস, ওকে, ছোট যে ফল সেগুলো। প্যাটারিং মানে হচ্ছে কি মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস, অর্থাৎ রিপিটেড মানে কি বারবার আর কি, ঠিক আছে, কুইক মানে দ্রুত, আর লাইট মানে হচ্ছে হালকা সাউন্ড।
সাউন্ড যেটা হয় সেটাকে বলা হচ্ছে প্যাটারিং, বা টুপটুপ আওয়াজ করা, টুপটাপ আওয়াজ করা, সেটাকে বলা হচ্ছে প্যাটারিং। ঠিক আছে, তো চলো এরপর আমরা মূল তোমাদের যে প্রশ্ন তো সেগুলো জেনে নেবো। তো এখানে কি দেওয়া আছে, টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, অর্থাৎ যে আমরা পার্ট 2 যেটা পড়লাম, যে কবিতাটি পড়লাম, সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো প্রথম দেওয়া আছে এক্সারসাইজ 1, এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর দাগে বলা হচ্ছে অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট স্যাক্স দ্য, অর্থাৎ অল থ্রু দ্য ডে মানে সারাদিন ধরে অনিয়মিত দমকা হাওয়া, স্যাক্স মানে দুলিয়ে দিয়ে যায়, কি দুলিয়ে দিয়ে যায়, উইন্ডো পেন, এরপরে হচ্ছে কার্টেন্স, নেক্সট হচ্ছে কেসমেন্ট, আর তারপর দেওয়া হচ্ছে ডোর। তো সঠিক উত্তর কোনটা হবে, কেসমেন্ট, গারোধীন জানালা, এটাকে দুলিয়ে দিয়ে যায় সারাদিন ধরে, ওকে, অনিয়মিত দমকা হাওয়া যেটা সেটা। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দাগে যেটা প্রশ্ন রয়েছে, দ্য পোয়েট লাভস টু সি দ্য স্যাকিং টুইগ ডান্স টিল দ্য, অর্থাৎ দ্য পোয়েট লাভস টু সি, পোয়েট কবি দেখতে ভালোবাসেন কি, দ্য স্যাকিং টুইগ ডান্স মানে কম্পমান ছোট ডালের যে নৃত্য সেটা দেখতে ভালোবাসেন, টিল দ্য মানে কতক্ষণ পর্যন্ত তিনি দেখতে ভালোবাসেন, কামিং দ্য ডন মানে আসছে ভোর পর্যন্ত, এন্ড অফ নাইট শেষ রাত্রি পর্যন্ত, এরপর হচ্ছে এন্ড অফ আফটারনুন বিকেলের শেষ পর্যন্ত, স্টার্ট অফ এভ মানে সন্ধ্যার বন্ধ হওয়া পর্যন্ত। সঠিক উত্তর আমাদের অপশন ডি এটা হবে। ঠিক আছে, স্টার্ট অফ এভ, এভ মানে সন্ধ্যা বন্ধ হওয়া পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত। 3 নম্বর দাগে দ্য স্প্যারো স্যাট অন, অর্থাৎ চড়ুই পাখি বসেছিল কোথায়, কটেজ ডিপ অর্থাৎ কুটিরের চিমনির ওপরে, হাউস টপ বাড়ির ওপরে, এরপর হচ্ছে মসি এলম ট্রিজ, এলম ট্রি মানে হচ্ছে শ্যাওলাধরা যে এলম গাছ তার উপরে, এরপর হচ্ছে কেসমেন্ট মানে গারোধীন জানলার উপরে। তো চড়ুই পাখিগুলো কোথায় বসেছিল, উত্তর হচ্ছে আমাদের অপশান এ হবে, কটেজ রিগ, ওকে, অর্থাৎ কুটিরের সেই চিমনির উপরে বসেছিল। ঠিক আছে, চড়ুই পাখিরা। 4 নম্বর দেখা হচ্ছে দ্য পিজন্স নেসেলড রাউন্ড দ্য, অর্থাৎ পায়রাগুলো কোথায় বসেছিল, কার কি ঘিরে বসেছিল আর কি পায়রাগুলো। উত্তর এখানে দেখো আনসার অপশান দেওয়া আছে, কেজ মানে খাঁচা, এরপর হচ্ছে কোট মানে হচ্ছে বাসা, ব্রাঞ্চ মানে গাছের ডাল, হিথ মানে হচ্ছে ঊষর মরুপ্রান্তর। সঠিক উত্তর হবে কোট মানে হচ্ছে বাসাটাকে ঘিরে তারা বসেছিল। ঠিক আছে, পায়রাগুলো। এরপর দেখো 5 নম্বর দেখে দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, অর্থাৎ মোরগ কোথায় ডাকছিল, কার উপরে বসে ডাকছিল মোরগ। এখানে দেখো অপশান রয়েছে ডাংহিল গোবরের কাদার উপরে, এরপর লি মানে হচ্ছে ঘাসে ঢাকা মাঠের বা জমির উপরে, ট্রি টপস গাছের উপরে, আর মিল সেলস মানে হচ্ছে কি বায়ুকল এর উপরে। তো সঠিক উত্তর হবে ডাংহিল গোবরের স্তূপের উপরে। ঠিক আছে, মোরগ ডাকছিল, বসে ডাকছিল। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর দাগে দ্য গ্রান্টিং পিগস, অর্থাৎ ঘোত ঘোত শব্দকারী এই শুকরগুলি ওয়াক স্লোলি ধীরে ধীরে হাঁটছিল, ক্র্যাম্পার বাই মানে লাফালাফি করছিল, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি হুড়োহুড়ি এবং তারা দ্রুত তাড়াতাড়ি করছিল, ডাইভ অ্যান্ড সুইম ডাইভ মারছিল এবং সাঁতার কাটছিল। সঠিক উত্তরে কী হবে, অপশান বি এটা অপশান সি এটা হবে, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি। ওকে, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি মানে কি তারা হুড়োহুড়ি করছিল এবং তাড়াতাড়ি করছিল এই ওক গাছের ফলগুলোকে নেবার জন্য। এরপর হচ্ছে এক্সারসাইজ 2, এখানে দেখো বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ 25টা শব্দের মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এখানে নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অ্যাটাম, অর্থাৎ শরৎকালে এই যে মসি এলম ট্রি মানে হচ্ছে যে মসি মানে হচ্ছে কি শ্যাওলাধরা যে এলম গাছ। ঠিক আছে, এই শ্যাওলাধরা এলম গাছের যে পাতাগুলোর কীরকম পরিণতি হয়েছিল সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা উত্তর লিখবো কি, দ্য লিভস ফল অন টু গ্রাউন্ড, অর্থাৎ পাতাগুলি নিচে পড়ছিল, অ্যান্ড আ ফিটফুল গাস্ট এবং একটি অনিয়মিত দমকা বাতাস কী করেছিল, টেক্স দেম অ্যাওয়ে ডাউন দ্য লেন, সরু গলির নিচে এই পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছিলো আগে। ঠিক আছে, সরিয়ে নিয়ে যাচ্ছিলো বা উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। 2 নম্বর দেখা হচ্ছে হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন দ্য নভেম্বর ডেজ, অর্থাৎ নভেম্বর মাসের দিনগুলিতে কবি কি দেখতে ভালোবাসেন। তো উত্তর লিখবে কি, দ্য পোয়েট লাভস টু সি দ্য ফিটফুল গাস্ট, অর্থাৎ কবি কি ভালোবাসেন, অনিয়মিত দমকা হাওয়া ভালোবাসেন। দ্য স্যাকিং টুইগ মানে কম্পমান যে গাছের ছোট ডাল সেগুলো তিনি ভালোবাসেন। অ্যান্ড দ্য কটেজ স্মোক এবং কুটিরে যে ধোয়া এইগুলো তিনি ভালোবাসেন। ঠিক আছে, নভেম্বর মাসের দিনগুলিতে। পরের প্রশ্ন দেখো, এখানে রয়েছে গ্রামার ইন ইউজ, এরপর কিছু গ্রামার দেওয়া আছে। ঠিক আছে, এক্সারসাইজ 3,
এখানে কি বলা হচ্ছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে। দেখুন এর আগের লেসনে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে সেখানে কিন্তু তোমাদের ছিল, সেগুলো তোমরা আগের যে লেসন রয়েছে, ঠিক আছে, অল অ্যাবাউট ডগস সেই যে লেসন, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে কিন্তু বর্ণনা দেওয়া ছিল, এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে পড়েছি, ঠিক আছে, ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তো দেখুন এখানে বলা হচ্ছে অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডফাদার্স হাউস, অর্থাৎ অনিল তার গ্র্যান্ডমাদার্স, ঠিক আছে, গ্র্যান্ডমাদার তার ঠাকুরমার বাড়িতে ভিজিট করেছে বা ঠাকুরমার বাড়িতে গেছেন, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, এখানে আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েস। এরপর নাম্বার বিতে দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট তার অফিস ত্যাগ করেছে বা অফিস থেকে চলে গেছেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এরপর দেখো নাম্বার সিতে দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের দ্বারা এই প্রজেক্টটি শেষ করা হয়ে থাকবে, এটা আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। নাম্বার বি পারমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, অর্থাৎ বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা পারমিতার যে ছুটি সেটা স্যাংশন করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তো এইভাবে কোনটা প্যাসিভ ভয়েস কোনটা অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে, প্রথম দুটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, পরের যে দুটি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপর দেখো এক্সারসাইজ 4, এখানে কি দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোর ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, অর্থাৎ ছেলেটি অক্ষরটি পড়েছেন, এটাকে ভয়েস চেঞ্জ করে কী হবে, দ্য লেটার যে অবজেক্টটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখবো দ্য লেটার, এরপর হ্যাজ দেওয়া আছে তো হ্যাজের পরে বিন হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, রিডের থার্ড ফর্ম রেডি হয়, তো কী হবে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, এবং এখানে প্রথমে যে এই যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা অবজেক্ট লিখবো এবং তার আগে বাই বসাতে হবে, ঠিক আছে, অর্থাৎ ছেলেটির দ্বারা এই যে লেটারটি পড়া হয়েছে, এরকম হচ্ছে এটার বাংলা অর্থ। নাম্বার বি হচ্ছে আই শ্যাল হ্যাভ বট আ ক্রিকেট ব্যাট বাই টুমোরো, অর্থাৎ কালকের মধ্যে আমি একটা ক্রিকেট ব্যাট কিনে থাকবো, এটাকে আমরা কি করব, প্রথমে আমরা কি করব অবজেক্ট কোনটা আ ক্রিকেট ব্যাট, এটা হচ্ছে অবজেক্ট, তো সেটা প্রথমে লিখবো আ ক্রিকেট ব্যাট, এরপর কি হচ্ছে শ্যাল হ্যাভ, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তো শ্যাল হ্যাভের পরে বিন হবে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, তো শ্যাল হ্যাভ বিন বট, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা এখানে যেহেতু দেওয়া আছে, বাই টুমোরো, ওকে, আর সাবজেক্ট হচ্ছে আই, তো আই কী হবে বাই মি হবে, ঠিক আছে, তো আমরা লিখলাম আ ক্রিকেট ব্যাট শ্যাল হ্যাভ বিন বট বাই টুমোরো বাই মি, অর্থাৎ কালকের মধ্যে আমার দ্বারা একটি ক্রিকেট ব্যাট কেনা হয়ে থাকবে। নেক্সট নাম্বার সি সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, অর্থাৎ সোহিনীর বন্ধুরা একটা পিকনিকের আয়োজন করেছিল, তো দেখো এখানে আমরা কি আয়োজন করেছিল আ পিকনিক, তো পিকনিকটা আমরা আগে লিখবো, প্রথমে লিখবো, তো লিখলাম আ পিকনিক, এরপরে এখানে ভার্ব কি দেওয়া আছে অক্সিলারি ভার্ব হ্যাড দেওয়া আছে, হ্যাড থাকলে তারপরে বিন হবে, তো হ্যাড বিন অর্গানাইজড, এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তো ভার্বের থার্ড ফর্ম লিখলাম, তারপর বাই দিয়ে আমরা সাবজেক্টে লিখবো, সাবজেক্টে কি সোহিনীজ ফ্রেন্ডস, তো বাই সোহিনীজ ফ্রেন্ডস সেটা আমরা পরে লিখবো, তো কী হবে আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ড, অর্থাৎ সোহিনীর বন্ধুদের দ্বারা একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। নেক্সট হচ্ছে নাম্বার ডি দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, ওকে, ফুটবল টিমটি একটা ব্রেভ ফাইট করেছিল বা ভালো একটা খেলা করেছিল তারা, আমরা কী করবো এখানে সাবজেক্ট অবজেক্ট কোনটা সেটা দেখবো, অবজেক্ট হচ্ছে আমাদের কি আ ব্রেভ ফাইট, ঠিক আছে, আ ব্রেভ ফাইট, তো আ ব্রেভ ফাইট লিখলাম, এরপর এখানে দেখো অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল, তো কী হবে উইলের পরে বি হবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উইল বি পুট আপ, এটা হচ্ছে আমাদের ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, ঠিক আছে, দ্য ফুটবল, তো বাই দ্য ফুটবল টিম, ঠিক আছে, বাই ফুটবল টিম এটা পুরোটা হবে, তো কী হবে আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম, অর্থাৎ ফুটবল টিমের দ্বারা একটা বেশ ব্রেভ ফাইট তারা করেছিল আর কি, ঠিক করা হয়েছিল আর কি, ঠিক আছে, ভালো খেলা তারা খেলেছিল। এরপর দেখো এক্সারসাইজ 5, এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ঠিক আছে, যেখানে এগুলো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে আই সেড টু হিম, আমি তাকে বললাম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তুমি তোমার যে টিফিন সেটা আমার সঙ্গে শেয়ার করবে বা আমাকে একটু ভাগ দেবে, এটা বললাম, তো এটাকে ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট স্পিচ এগুলোকে লিখতে হবে, কীভাবে লিখবো আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি উড, এখানে উইলটা এই যে উইল আছে উইলটা উড হবে, ঠিক আছে, ইফ হি এবং এখানে একটা ইফ হবে, ঠিক আছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি, অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে তার টিফিনটা আমার সঙ্গে ভাগ করবে কি না।
নেক্সট হচ্ছে নাম্বার বি। এরপর দেখো এখানে বলা হচ্ছে আনজানস মাদার সেড ইউর ব্রাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। অর্থাৎ আনজানের মা বললো কি তোমার বাবা মুম্বাইয়ের জন্য রওনা দিয়েছে। তো কী লিখবো? আনজানস মাদার সেড দ্যাট মাই ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। আনজানের মা বললো যে আমার মা মুম্বাইয়ের জন্য যাত্রা করেছে। নাম্বার সি, দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি মানে হচ্ছে বিজয়ের, ঠিক আছে, বিজয় হয়েছে এরকম, তারা জয়লাভ করেছে এরকম। সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। তো মেয়েগুলি বললো কি আমরা জয়লাভ করেছি বা আমরা জিতেছি, ঠিক আছে, বিজয়ের সুরে বললো। আমরা লিখবো কি দ্য গার্লস এক্সক্লেমড ইন জয়, মেয়েগুলো আনন্দে চিৎকার করে বললো কি দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটিকে জিতেছে, এরকমভাবে আমরা লিখবো। নাম্বার ডি, হি সেজ মানে সে বলে লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, ঠিক আছে, অর্থাৎ জীবনে তুমি সফল হও। তো এটাকে লিখতে হবে কীভাবে? হি উইশড দ্যাট, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আই মাইট বি সাকসিডেড ইন লাইফ, যে আমি জীবনে সাকসেসফুল হই বা খুশি হই, সাকসেসফুল মানে সফল হই। নাম্বার ইতে দেওয়া আছে দ্য ক্যাপ্টেন ইনফর্মড, অর্থাৎ ক্যাপ্টেন ইনফর্ম করলো কি বা বললো দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ, যে টুর্নামেন্টটি লাস্ট মান্থ পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ পোস্টপোন মানে এগিয়ে দেওয়া, ঠিক আছে, খেলাটা আর কি। এটাকে আমরা কীভাবে লিখবো? দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড বাই প্রিভিয়াস মান্থ, ঠিক আছে, এখানে লাস্ট মান্থ ছিল, লাস্ট মান্থ থেকে আমরা কী লিখবো? প্রিভিয়াস মান্থ। তো এরপর হচ্ছে কম্পোজিশন, মানে তোমাদের কিছু রাইটিং দেওয়া হয়েছে। তো এক্সারসাইজ 6 এখানে কি দেওয়া আছে দেখো, বলা হচ্ছে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিচে একটি ফ্লো চার্ট দেওয়া আছে, সেটার সাহায্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টি শব্দের মধ্যে। কি প্যারাগ্রাফ? না অন হাউ টু মেক পেপার, কীভাবে পেপার তৈরি করা হয় তার উপরে একটা লিখতে হবে আমাদের প্যারাগ্রাফ। ওকে, এটা প্রসেসিং। তো প্রসেসিং কিন্তু তোমাদের এর আগের যে লেসন ছিল সেখানে কিন্তু প্রসেসিং ছিল, আমরা প্রসেসিংগুলো কিন্তু সেখানে করেছি। তো আগের ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে, সেখান থেকে সেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে প্রসেসিং লিখতে হয়, তার যে কোন কোন ফিচার রয়েছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া ছিল। তো দেখো এখানে কি ফ্লো চার্টটা কী দেওয়া আছে, কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, অর্থাৎ প্রথমে কি করা হয় না বাঁশ কাটা হয়, ঠিক আছে, বাঁশ থেকে পেপার তৈরি হয়, তো সেই বাঁশ প্রথমে কাটতে হয়। মেকিং পাল্প, তারপর সেই বাঁশের মণ্ড তৈরি করা হয়, বাঁশের অর্থাৎ সেটাকে নরম করা হয় আর কি মেশিনের সাহায্যে। এবার অ্যাডিং কেমিক্যালস, তার সঙ্গে কেমিক্যাল যোগ করা হয়। রোলিং ইনটু সিডস, তারপর সেটাকে রোল করা হয় সিটে পরিণত করার জন্য। অ্যাডিং কালার, সেখানে কালার অ্যাড করা হয় বিভিন্ন রঙের পেপার তৈরি করার জন্য। ড্রাইং, তারপর শুকানো হয়। রেডি ফর ইউজ, তারপর কিন্তু ব্যবহারের জন্য এটা রেডি হয়ে যায় বা প্রস্তুত হয়ে যায়। তো এইগুলোর সাহায্যে কিন্তু আমরা লিখবো। ওকে, তো আমরা কি করব দেখো, প্রথমে আমরা যেটা প্রসেসটা লিখছি তার প্রথমে একটা নাম দিতে হবে, আমাদের টাইটেল দিতে হবে, এটা হচ্ছে প্রথমে একটা ফিচার। তোমার নামটা দিচ্ছি কি প্রসেস অফ মেকিং পেপার, অর্থাৎ পেপার তৈরির প্রসেস বা প্রক্রিয়া, ঠিক আছে। এরপর আমাদের একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে। তো আমরা কি লিখবো? পেপার ইজ অ্যান এসেনশিয়াল থিং ইন টুডেজ ওয়ার্ল্ড, অর্থাৎ আজকের পৃথিবীতে কাগজ একটা খুবই প্রয়োজনীয় জিনিস। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। টু প্রিপেয়ার পেপার মানে পেপার তৈরি করার জন্য, প্রিপেয়ার মানে কি প্রস্তুত, ঠিক আছে, পেপার প্রস্তুত করার জন্য বা তৈরি করার জন্য। অ্যাট ফার্স্ট, প্রথমে। তো দেখো আমাদের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা করে লিঙ্কাস দিতে হবে, যেমন অ্যাট ফার্স্ট, ঠিক আছে, দেন এইগুলো, এবং প্রতিটা সেন্টেন্স আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা সেভাবে লিখছি, এবং এই ফ্লো চার্টটাকে কিন্তু আমাদের অনুসরণ করতে হবে লেখার সময়। তো প্রথমে কি বলা হচ্ছে না আমাদের ব্যাম্বু যেগুলো বাঁশ সেগুলোকে কাটতে হবে। তো আমরা প্রথমে লিখছি দেখো টু প্রিপেয়ার পেপার তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট প্রথমে সাম ব্যাম্বুজ মানে কিছু বাঁশ, আর কাট ডাউন কিছু বাঁশ কাটতে হয়, ঠিক আছে, কাটা হলো আর কি। দেন তারপর দ্য পাল্প ইজ মেড উইথ ব্যাম্বুজ, তারপর এই ব্যাম্বু বা এই বাঁশগুলো থেকে কী করা হলো? পাল্প মানে এটাকে নরম করা হলো বা মণ্ড তৈরি করা হলো এর। নেক্সট ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস আর অ্যাডেড ইনটু ইট টু মেক ইট সফট, তারপর এটার সঙ্গে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস বিভিন্ন ধরনের কেমিক্যাল এর সঙ্গে অ্যাড করা হলো, অ্যাডেড মানে অ্যাড করা হলো। ওকে, টু মেক ইট সফট, এটাকে নরম করার জন্য বিভিন্ন কেমিক্যাল অ্যাড করা হলো। আফটার দ্যাট মানে তারপর দ্য পাল্প মানে এই যে নরম মন্ডটা তৈরি করা হলো এটাকে কী করা হলো? আর রোল্ড, এটাকে রোল করা হলো ইনটু সিডস, ঠিক আছে, সিটে পরিণত করার জন্য থ্রু আ মেশিনস, একটা মেশিনের সাহায্যে, ঠিক আছে, একটা মেশিনের মধ্যে দিয়ে। নেক্সট তারপর কি করা হলো? কালার ইজ অ্যাডেড, তারপর কালার অ্যাড করা হলো ইনটু দ্য সিডস, এই সিডগুলোর সঙ্গে
টু মেক ইট কালারফুল, এগুলোকে কালারফুল বিভিন্ন রঙের করার জন্য, ঠিক আছে, রং বেরঙের করার জন্য এখানে কালার অ্যাড করা হলো এই সিডগুলোর সঙ্গে। দেয়ার আফটার, তারপর কি করা হলো, দ্য সিডস আর ড্রাইড প্রপারলি, তারপর এই সিডগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। ফাইনালি, শেষ পর্যন্ত, দ্য পেপার ইজ রেডি ফর ইউজ, শেষ পর্যন্ত আমাদের পেপার প্রস্তুত হয়ে গেল ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখলাম এই প্রসেসিংটিকে। নেক্সট দেখো আরেকটি তোমাদের রাইটিং দেওয়া আছে এক্সারসাইজ 7, এখানে বলা হচ্ছে রাইট আ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি অ্যানি বেসান্ত এনার সম্পর্কে একটি বায়োগ্রাফি লিখতে হবে 100টা শব্দের মধ্যে, বেসড অন হিন্টস গিভেন বিলো, নিচে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে আমাদের প্যারাগ্রাফটাকে লিখতে হবে, ঠিক আছে, বায়োগ্রাফিটাকে লিখতে হবে। তো কী দেওয়া আছে, বোর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন, অর্থাৎ ইনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন 1847 খ্রিস্টাব্দে। ওকে, 1 অক্টোবর, ঠিক আছে। এরপর কী দেওয়া আছে, ফেমাস ব্রিটিশ রাইটার, ইনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক, ঠিক আছে, ব্রিটিশ রাইটার বা ইংরেজ লেখক। ওয়েল নন মানে সুপরিচিত ছিলেন কীভাবে, সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্রী হিসাবে, অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন মানে মহিলাদের অধিকারের একজন কর্মী হিসাবে। এরপর হচ্ছে পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় যে রাজনীতি সেখানে তিনি যোগদান করেছিলেন। এরপর দেখো জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান যে জাতীয় কংগ্রেস তাতে তিনি যোগদান করেছিলেন। বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে ভারতীয় যে জাতীয় কংগ্রেস তার প্রথম মহিলা প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন। 1 ডে, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন অন 20th of September, অর্থাৎ 20 সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে ইন মাদ্রাস। ওকে, মাদ্রাসে ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের মাদ্রাসে 1933 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর তিনি মারা গিয়েছিলেন। তো এই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো এগুলোর সাহায্যেই আমাদের এই বায়োগ্রাফিটাকে লিখতে হবে। তো দেখো আমরা কীভাবে লিখবো, প্রথমে আমরা একটা হেডিং এখানে লিখছি, অ্যানি বেসান্ত আ গ্রেট ওমেন, অর্থাৎ অ্যানি বেসান্ত একজন বিখ্যাত একজন মহিলা। তো এভাবে আমরা লিখলাম। দেখো আমরা কি লিখছি, প্রথমে আমাদের যেরকম তথ্য এখানে দেওয়া আছে সেই অনুসারে লিখবো। দেখো প্রথমে তার ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে, তো আমরা লিখছি অ্যানি বেসান্ত ওয়াজ বোর্ন অন দ্য 1 অক্টোবর 1847 ইন লন্ডন, অর্থাৎ লন্ডনে 1847 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, 1 অক্টোবর আর কি। এরপর সি ওয়াজ আ ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক বা লেখিকা, ঠিক আছে। সি ওয়াজ আ ওয়েল নন সোশ্যালিস্ট, তিনি একজন সুপরিচিত একজন সমাজবিদ ছিলেন। অ্যান্ড অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন, এবং মহিলাদের অধিকারের একজন কর্মী ছিলেন, ঠিক আছে। হি পার্টিসিপেটেড, তিনি অংশগ্রহণ করেছিলেন ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে, টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ যে ইংরেজ গভর্নমেন্ট সেই সময় ছিল, ইংরেজ সরকার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি ভারতের রাজনীতিতে তিনি যোগদান করেছিলেন। সো তাই হি জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। সি বিকেম দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, 1917 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওকে, দিস গ্রেট ওম্যান, এই যে বিখ্যাত মহিলা, ব্রেথ মানে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর কি, ব্রেথ হার লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন দ্য 20th of September, অর্থাৎ 20 সেপ্টেম্বর ইন 1933, 1933 খ্রিস্টাব্দে ইন মাদ্রাসে, যেটা হচ্ছে এখন নাও মুম্বাই, যেটা এখন মুম্বাই নামে পরিচিত, ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে। ওকে, তো এখানে দেখো এই তথ্যগুলোর সাহায্যে আমরা এই যে প্যারাগ্রাফটিকে লিখলাম, সাবজেক্ট এবং কিছু ভার্ব বসিয়ে এবং অবজেক্ট বসিয়ে লিখলাম, ঠিক আছে, খুব সংক্ষেপে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, তোমাদের ক্লাস 9-এর লেসন ইংলিশ লেসন যেটা 3 রয়েছে, অ্যাটম অর্থাৎ শরৎকাল, ঠিক আছে, জন ক্লেয়ারের লেখা, এই সম্পূর্ণ কবিতাটা আমরা পড়েছি এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ বা প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, তোমাদের যেটা পরের যেটা লেসন রয়েছে ডে ইন দ্য জু, ওকে,
এই সম্পূর্ণ যে তোমাদের গল্পটা রয়েছে বা লেসনটা রয়েছে, সমস্ত লেসনটা পড়ে তার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধানগুলো কিন্তু আমরা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, আর যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।